সময়টা আসলেই খারাপ যাচ্ছে বিএনপির জন্য। বিএনপির বিরুদ্ধে একদম মানে গুসলাংডি দিয়া কুমিল্লার ভাষায় আর কি কাঁচা মাইরা নামছে হচ্ছে। এমনকি ওনার যে এথিক্স রাইট নাও, সেই এথিক্স বলছে বিএনপিকে একদম খালের ওই পার নিয়ে ফালানো ছাড়া মনে হয় না তিনি থামবেন। বা দেখুন দর্শক, নীতির দাবার বোর্ডে এই মুহূর্তে সবচেয়ে বড় চালটা কিন্তু খেলা হচ্ছে। এমন কিছু ঘোষণা দিয়েছেন যা প্রমাণ করছে এখন আর ডিফেন্সিভ মুডে নেই। তারা সরাসরি চোখের দিকে তাকিয়ে বলছে এই অঞ্চল থেকে তোমাদের পাত্তারি গোটানোর সময় চলে এসেছে। শাব্বাস জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান ভারতের দাদাগিরিকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর জন্য। জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কারো চোখ রাঙানোকে আমরা ভয় করবো না। বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে আমরা যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো। এটাই হলো বিরোধী দলের কাজ। জামাত শিবিরের সাথে কুলিয়ে উঠতে পারছে না তারেক জিয়া। বিএনপি সুদ অলরেডি নরম হয়ে এসেছে। জামাতের আন্দোলনে বিএনপি ভয় পেয়েছে। আপনারা বিশ্বাসঘাতকতার কথা বলেন, জুলাই সনদের সাথে বিশ্বাসঘাতকতা কে করছে? হ্যাঁ, এগুলো কথা বলে লাভ আছে? বিএনপি মানেই বিশ্বাসঘাতক, বিএনপি মানেই বেঈমান। সে কথা দিয়ে কথা রাখে না। এতটুকু বল, জুলাই সনদ যদি নাই মানিস, এই বিশ্বাসঘাতক, সে বিশ্বাসের সেই কাগজে দস্তখত করেছিলি কেন? শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে রাখা হয়েছিল, কারা তাকে রাখতে বাধ্য করেছিলেন তাদের নাম প্রকাশ করতে বাধ্য করবেন না। শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে এখন অনেক কথা বলেন যে চুপ্পু সাহেব করেছেন, তিনি ভালো প্রেসিডেন্ট না, ইত্যাদি ইত্যাদি। শাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্ট কে রাখতে বলেছিল সেই সময়? আজকে তাকে কে রেখেছে প্রেসিডেন্ট হিসাবে? সে যদি স্বৈরাচারের দোষী হয়ে থাকে, সেই থেকে শাহাবুদ্দিন চুপ্পু থাকবেন কি যাবেন, তিনি আর থাকতে পারছেন না। এমন বিএনপি ঢাল হয়ে দাঁড়িয়েছিল তার এবং জনগণের মাঝখানে। যুগ যুগ ধরে নেতা নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। মালিক যদি শ্রমিকের উপর ইনসাফ করে, শ্রমিক আর সমস্ত যোগ্যতা উজাড় করে মালিককে সহযোগিতা করবে, কাজ করবে। কিন্তু মিথ্যা কথা বলে নাই, সত্যটা বলছে, এজন্য ধন্যবাদ দিতে হবে। হাটের মধ্যে হাড়ি ভাঙছে ঠিকই, কিন্তু সত্যটা তো। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। সালাউদ্দিন সাহেব উনি কিন্তু মিথ্যা কথা বলে নাই, সত্যটা বলছে, এজন্য ধন্যবাদ দিতে হবে। হাটের মধ্যে হাড়ি ভাঙছে ঠিকই, কিন্তু সত্যটা তো বলছে। এতদিন আমরা কানা ঘুষা শুনতেছিলাম, কানা ঘুষা কি সরাসরি তারা বলতেছিল। তাদেরকে খুব একটা দোষ দিতে পারবেন না, কিন্তু নির্বাচনের আগে থেকেই তো তারা নার পক্ষে, যে না আমরা এর সাথে নাই। তারপরে একটা টাইমে যখন দেখছে না না না, কিন্তু আবার ডক্টর ইউনূসও ঘাউরা, সে বলতেছে সংস্কার করুন, বিচার করুন, তারপরে নির্বাচন দেব। তার মানে সে তো রাজি না, সংস্কার করবে, বিচার করবে, কবে নির্বাচন দিবে। এতদিন কি অপেক্ষা করা যায়? ওনারা তো 5ই আগস্টের পরে 7ই আগস্টই নির্বাচন চাইছে বিএনপি। ওনারা তো নির্বাচনই চাইতেছিল বারবার, কিন্তু নির্বাচন দিতেছিল না। বিচার করতে চায়, সংস্কার করতে চায়, নতুন বাংলাদেশ করতে চায়, তারা তো এটা চাইতেছে না। জোর করে তাদেরকে খাওয়ানো হইতেছিল। একটা টাইমে তারা না পাইরা কথা দিছে, হ্যাঁ ঠিক আছে আমরা রাজি, আমরা রাজি। দেখেন এই যে মহান সংসদে তারা এত বললো যে তারা রাজি হইতেছিল না কোনো মতেই নির্বাচনের জন্য, যার জন্য আমরা হ্যাঁ বলছি, ওয়াদা করছি, ওয়াদা কইরা নির্বাচন কইরা ফেলাইছি। কিভাবে বলতেছিল হাসতে হাসতে, চিন্তা করেন। এতদিন যে বলছে এগুলো কিন্তু ধীরে ধীরে বলছে, অল্প অল্প বলছে, জোর ছিল না। সাথে আবার ওইটাও বলতো অক্ষরে অক্ষরে পালন করব। সবসময় কিন্তু বলছে অক্ষরে অক্ষরে পালন করব। সংসদের এই অধিবেশনের শেষ দিনে একেবারে ক্লিয়ার করে দিছে, বাংলা আবার উর্দুতে প্রচুর উর্দু কথা বলা হয়েছে। কিন্তু সংসদে আন্দালিবও কিন্তু উর্দুর শায়েরি বলছে, কারণ উর্দু বললে খোঁচা মারা যাবে জামাতকে, কারণ জামাত তো পাকিস্তানি, মানে পাকিস্তানের পক্ষের জামাত। 71-এ তারা আসলেই পাকিস্তানের পক্ষে ছিল। পাকিস্তানের পক্ষে মানে নিজের দেশের পক্ষে থাকা। আমিও তো পাকিস্তানি, ইস্ট পাকিস্তানে আমার জন্ম, আমি পাকিস্তানি না? ওনারা ওই পাকিস্তানের পক্ষে ছিল, কিন্তু সেটা ভুল ছিল, 100% ভুল ছিল। ওই ভুল সিদ্ধান্তের কারণে তাদেরকে অনেক ভুগতে হয়েছে তো ভাই, ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। বিচার আচার কম হয় নাই তো, বহু বিচার আচার হয়েছে, বহু অপমান সহ্য করতে হয়েছে। এরপর একটা টাইমে ওনারা ক্ষমাও চাইছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাদেরকে সুযোগ সুবিধা করে দিল। 79 সালে আবার জামাত ইসলাম নতুন ভাবে যাত্রা শুরু করলো এই দেশে। তার মানে কি এই দলটা
পাক পবিত্র হয়ে গেল, শুদ্ধ হয়ে গেল, ক্ষমা পেয়ে গেল সবাই কাছে? না, সবাই কাছে ক্ষমা পায় নাই। বিশেষ করে আওয়ামী লীগের কাছে তো ক্ষমা পায় নাই। আওয়ামী লীগের ওই একটাই কথা ছিল, ওরা রাজাকার রাজাকার, আর আমরা স্বাধীনতার পক্ষের। এই একটা কথা বলেই দেশ চালাইছে। আর এই কথাটা বলতে বাধ্য হয়েছে তারা। কারণ কি জানেন, জামাত মানি তো একটা ইসলামিক দল। আর ইসলামবাদী রাজনীতি যদি এখানে জায়গা উঠে, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান যদি শোনা যায় আপনার চারিদিক থেকে যদি এরকম ধ্বনি শোনা যায়, ওই ধ্বনি তো বাতাসে বয়ে নিয়ে যায় ওনাদের কানের মধ্যেও ঢুকাইয়া দিবে, ওনারাও তো শুনতে পাবে। হায় হায়, ওদিক থেকে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান আসতেছে। ভয়ের ব্যাপার না? ভীষণ বড় ভয়ের ব্যাপার। কিন্তু ওনারা কিন্তু নিজেদের রাজনীতি করবে, ওনারা কিন্তু হিন্দুবাদী রাজনীতি করবে, নিজেরা হিন্দুবাদী রাজনীতি করবে, জয় শ্রীরাম স্লোগান দিয়া যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু এখানে যদি ইসলামবাদী রাজনীতি জায়গা উঠে, ইসলামের কথা যদি এখানে বারবার প্রচার করতে থাকে, ইসলামিক পন্থীরা যদি দাঁড়ায় যায় রাজনীতিতে, তাহলে তো ওনাদের জন্য একটা বিরাট হুমকি। যার জন্য ওনারা কি করছে, আওয়ামী লীগকে হাত কইরা এই জামাত ইসলামকে রাজাকার ট্যাগ দিয়া দাবায় রাখছে, ছাত্র শিবিরকে দাবায় রাখছে, বিভিন্ন রকম মামলা মোকদ্দমা দিয়া দাবায় রাখছে। আর দাবায় রাখছে কাদেরকে? বিএনপিকে। দেখেন, যখনই আওয়ামী লীগ বলতো জামাত বিএনপি অথবা বিএনপি জামাত, এই কথাটা কিন্তু শেখ হাসিনা বলতো। কখনো এমন বলে নাই শুধু বিএনপি বা জামাত, এটা বলে নাই, বিএনপি জামাত অথবা জামাত বিএনপি, এইভাবেই তো কথা বলতো। এই বিএনপিও কিন্তু মজলুমের দলে ছিল, যার জন্য বিএনপি জামাত শিবির দেশের জনগণ মিলা সবাই মিলে একটা 5ই আগস্ট ঘটাইলো। 5ই আগস্টে কি হইলো সবই এখন অতীত, এগুলো এখন মুইছা যাইতেছে ধীরে ধীরে। এই জুলাই খায়া ফেলাইছে ভাই, জুলাই খায়া ফেলাইছে, হজম কইরা ফেলাইছে। কিভাবে বলতেছে, ওপেন বইলা বেড়াইতেছে যে ওই সংস্কার আর ওই বিচারের অপেক্ষা থাকলে নির্বাচন আরো 5 বছর পর হইতো, যার জন্য আমরা রাজি হয়ে গেছি। মানে মিথ্যা প্রতিশ্রুতি দিছি, মিথ্যা জবান দিছি, মিথ্যা ওয়াদা করছি, জাতির সাথে মিথ্যা কথা বলছে। এটা আবার সংসদে দাঁড়ায় বলতেছে, কারণ সংসদে তো মিথ্যা কথা উনি বলে না। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব সংসদে মিথ্যা কথা বলে না, যার জন্য ওপেন কইরা দিছে। এতদিন রাইখা ঢাইকা বললো, এতদিন তো রাইখা ঢাইকা বলছে, কিন্তু হঠাৎ করে এইভাবে ওপেন করে দিল কেন? সাহসটা কোথায়? জোরটা কোথায়? সাহসটা তো আছে, যেহেতু ওনারাই সবচেয়ে বড় দল এখন বর্তমানে, সাহস এখানে আছে, কিন্তু কোমরের জোরটা কোথায়? তাহলে কোমরের জোরটা কোথায়? কোন জোরে এভাবে ওপেন বইলা দিল যে আমরা প্রতারণা করছি, ওয়াদা ভঙ্গ করছি? একরকম বেইমানি তো, মুনাফিকি। ওপেন বলতেছে। দেখেন ভাই, মিডিয়াতে ছড়ায় গেছে এই কথাটা নিয়ে যে হ্যাঁ উনি এটা কি বললো, এতদিন সবাই রাইখা রাইখা বলতেছিল, এখন ওপেন বইলা দিছে। তার মানে কোমরে একটা জোর আসছে, পাওয়ার আসছে। সে পাওয়ারটা কি? শেখ হাসিনার পাওয়ার। হ্যাঁ, শেখ হাসিনার পাওয়ারটা হয়তো ওনাদেরকে সাহস দিছে। আসি ভাই আপনার পিছনে, বইলা যান, কোনো মতেই জুলাইকে সামনে আসতে দেবো না। জুলাই খায়া ফেলান, হজম কইরা ফেলান। আসলেই তো এখন খাইছে, এখন হজম কইরা ফেলবে। ভাই ব্রাদার, যে কোনো সরকার হলে তো এইটুক চিন্তা করবে। আচ্ছা, এই জুলাইতে এত রক্ত দিল, 1400 মা বোনের বুক খালি হইলো, 24 থেকে 28 হাজার মানুষ পঙ্গু হইল। পঙ্গু মানে বুঝেন তো ভাই, 26 থেকে 28 হাজার ফ্যামিলি, 28 হাজার পরিবার পঙ্গু হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, তাই না ভাই? তারপরও কেন ওনারা এভাবে সাহস করে বলতেছে? ওনারা কি একটুও ভয় পাইতেছে না? ওনারা কি একটুও ভাবতেছে না? আচ্ছা, এরা যদি আবার মাঠে নামে, এরা যদি আবার দাবির জন্য রাস্তায় নাইমা যায়, তখন কি করুম? তখন কিভাবে এদের ঠেকামু? ওই আগের মতো, শেখ হাসিনার মতো প্রশাসনকে কাজে লাগায়া, পুলিশ র্যাব আর্মি সব কাজে লাগাইবেন ঠেকাইবার জন্য? এটা কি হয়? এটা কি সম্ভব? মনে হয় সম্ভব। নাইলে এভাবে উনি কেন বলতে যাবে? আপনারা না বলছেন অক্ষরে অক্ষরে পালন করবেন, সবগুলা পালন না করেন, কিছুটা হলেও তো পালন করবেন, তাই না? কিছুই তো করতেছেন না। যেমন জামাত এবং বিএনপিকে নিয়ে একটা কমিটি করছে বিভিন্ন রকম সমস্যার সমাধানের জন্য, কিন্তু কমিটি তো করা উচিত ছিল জুলাইকে নিয়ে। জুলাই কি হবে সেটা নিয়ে তো আগে সমাধান করা উচিত ছিল। দেখতে দেখতে 2-2.5 মাস চলে গেল, প্রথম সংসদ শেষ হয়ে গেল, আবার হয়তো ঈদের পরে যায় আবার নতুন কইরা কি আর শুনুম? ওই একই কথা শুনুম, 71। হ্যাঁ ভাই, 47, 52, 71, আবার ওই 90, আবার ওই 24, এইসব আলোচনার মধ্যে সবসময় বড় আলোচনা কি? আমরা মুক্তিযোদ্ধা, আমরা স্বাধীনতার পক্ষে, আর তোরা রাজাকার। কি ভাই, এইটাই তো হবে আবার। হ্যাঁ, দেখেন, আবার যখন সংসদ বসবে ওই একই আলোচনা হবে। আমার মনে হয় কি জানেন, সংসদের সবাই মিলা একটা সিদ্ধান্তে আসা উচিত। দেশে কতগুলা রাজাকার আছে এটা একটা লিস্ট দেওয়া উচিত। আমরা যদ্দূর জানি 10,989 জন রাজাকার আছে। হ্যাঁ, 10,989 জন রাজাকার। এখন কি এতগুলা রাজাকার বাইচা আছে?
তাদের কি বিচার আচার হয় নাই? শেখ মুজিবুর রহমান তো তাদের বিচার করছে, আবার ক্ষমাও করছে। যারা ক্ষমা পেয়ে গেছে আইনের ফাঁক দিয়া, তাদেরকে তো আর ধরতে পারবেন না। আর যাদের বিচার করা, তাদেরকে তো বিচার করাই হয়েছে। এই বিচার থেকে তো ভাই বিএনপির সালাউদ্দিন সাহেবও বাঁচতে পারে নাই। সালাউদ্দিন সাহেবকেও তো ভাই ঝুলানো হয়েছে। এত ট্র্যাজেডি, ওনার মৃত্যুটা দেখেন, মৃত্যুর 4 ঘন্টা আগে উনি জানছে আজকে ওনাকে ঝুলানো হবে। উনি খুবই আশা করছিল রাঙ্গুনিয়া নামে একটা জায়গায় ওনার কবর হবে, কিন্তু সেখানে ওনাকে কবর দিতে দেয় নাই, অন্য জায়গায় কবর দেওয়া হয়েছে। আমি এমন ঘটনাও দেখছি, ছাত্রলীগের পোলাপান যায়া ওনার কবরের মধ্যে আক্রমণ করছে, ওনার কবরের সাইনবোর্ড খুলে নিয়ে চলে গেছে। এই দৃশ্য তো দেখছি, এই ঘৃণাও তো দেখছি। তারপরে সারা দেশের মানুষের ঘৃণা নিয়ে ওনারা চলে গেল। কিন্তু আপনারা যদি ওই একই পথে চলেন, আপনারা কি ঘৃণার বদলে ভালোবাসা পাইবেন এটা আশা করতেছেন? না, নিশ্চয়ই না। ঘৃণা জন্ম নিচ্ছে, মানুষের ভিতরে ঘৃণা জন্ম নিচ্ছে, মানুষের মধ্যে বিতৃষ্ণা জন্ম নিচ্ছে, মানুষ অস্থির হয়ে যাইতেছে। কারণ কি জানেন? চোখের দেখা একটা জুলাই, এই জুলাই স্বীকৃতি দিবেন। আচ্ছা বাদ দেন স্বীকৃতি, একটা গণভোট তো হয়েছে দেশে, ওই গণভোটে তো স্বীকৃতি দিবেন। গণভোটের স্বীকৃতি দিলেই তো দেশের সংস্কার হয়ে যায়, সবকিছু আবার নতুন করে শুরু হয়। যে স্বপ্নটা আমাদেরকে দেখানো হয়েছিল, সেই স্বপ্নটা তো আমাদের পূরণ হয়। এখন কি মনে হয় জানেন? গত 2 বছর যাবতই ঘুমের মধ্যে আছি, আর ঘুমের মধ্যে ওই জুলাই স্বপ্ন দেখতেছি। আর একটা কি দেখতেছি জানেন? আমার ওই স্বপ্নের মধ্যে কে জানি আইসা হিসু কইরা দিয়া চলে যাইতেছে, তারপরে আমার ঘুম ভাঙতেছে, হিসু করার পরই ঘুম ভাঙতেছে, কারণ আমার মুখে হিসু করছে। তো আমার তো মনে হয় আসলে ভাই আমরা ঘুমের মধ্যে আছি। শেখ হাসিনা চলে গেল, আমাদেরকে পুরা জাতিকে ঘুম পাড়ায় দিয়ে গেল, আমরা ওই ঘুমের মধ্যে আছি। ঘুমের থেকে জায়গা দেখি, ওই যে আমার মুখের মধ্যে হিসু কইরা দিয়া চলে গেছে, আমার স্বপ্ন ভাঙা গেছে। এই স্বপ্ন আর কিভাবে পূরণ হবে? এই স্বপ্ন খায়া দিছে ভাই, জুলাই খায়া দিছে। এই স্বপ্ন পূরণ করা ভীষণ কঠিন হয়ে যাবে। এই স্বপ্ন পূরণ করতে গেলে আবার রক্ত ঝরবে, আবার দেশে অশান্তি হবে। তারপরে সবচেয়ে বড় কথা, মানুষ কি মাইনা নিবে? আমাদের বয়সী মানুষরা হয়তো মাইনা নেবো, বয়স হয়ে গেছে। কিন্তু এই জেনারেশন, যে জেনারেশন ভাই এখনো ঘুমায় নাই। লিটল ফ্লাওয়ার স্কুলের মধ্যে দেখছেন না, ঢাকা একটা নাম করা স্কুল লিটল ফ্লাওয়ার, ওই স্কুলের মধ্যে একজন টিচারকে একটা ছাত্র অপমান করছে, তার গোপন জায়গায় হাত দিছে। টিচার উনাকে 2টা থাপ্পড় মারছে। তারপরে দেখেন স্কুলে ফোন দিছে ওই ছাত্রের বাপ, এই তোমার যে টিচার আমার ছেলেকে থাপ্পড় মেরেছে তাকে আমার বাসায় পাঠাও চা খেতে। প্রধান শিক্ষক কেন ওনার কথায় উনাকে পাঠাইলো? কারণ উনি একজন বিচারপতি। উনার বাসায় যাওয়ার পর চা ঠিকই খাওয়াইছে, চা খাওয়ায়া তার ছেলের কাছে মাফ চাওয়াইছে। চিন্তা করেন, এখন এটা জানার পর ছাত্ররা, সারা স্কুলের ছাত্ররা যখন জানছে তাদের শিক্ষককে বাসায় ডাইকা নিয়ে অপমান করছে, এখন রাস্তায় নাইমা গেছে। এখন তাদের দাবি ওই বিচারপতিকে তাদের কাছে ক্ষমা চাইতে হবে। ব্যাপারটা দেখছেন কতটা জটিলতা দেখা দিল? কারণ পাওয়ার। হ্যাঁ, উনি পাওয়ার দেখাইছে, পাওয়ার দেখায় বাসায় ডাকছে। আচ্ছা ভাই, আমার কথা, সে শত্রু হোক, যত বড়ই শত্রু হোক, আমি তাকে চায়ের দাওয়াত দিছি, সে আমার মেহমান, তাকে আমি বাসায় না 2টা কথা বলতে পারি হয়তো আমার ছেলে ভুল করছে, আপনি কিছু মনে করেন না। কিন্তু তাকে দিয়া, ওই টিচারকে দিয়া ছাত্রের কাছে মাপ চাইবেন, এইভাবে পাওয়ার দেখাইবেন? ঠিক এইভাবেই কিন্তু পাওয়ার দেখানো হলো। এই যে সংসদে যেটা বলা হলো না, এটা কিন্তু পাওয়ার, ক্ষমতা দেখায় দিল। এই ক্ষমতার বিরুদ্ধে মানুষ রুইখা দাঁড়াবার অভ্যাস হয়ে গেছে। তো এই জেনারেশনকে দাবায় রাখতে পারবেন না। এই যে আর 2-3 মাস পরে আবার জুলাই আসতেছে, ওই পর্যন্ত হয়তো অপেক্ষা করবে। জুলাই আসলেই আবার আগুনের বৃষ্টি হইতে পারে, সামাল দিতে পারবেন না, আবার আগুনের বৃষ্টি হইতে পারে। বেশি কথা বলুন না, শুধু এইটুকু বলুন, সবাই মিলে একটা জায়গায় আসেন, জুলাই স্বীকৃতি দেন, গণভোটের স্বীকৃতি দেন। গণভোটের স্বীকৃতি পাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক সংস্কার হয়ে যাবে। আপনাদের যে 31 দফা একটা দাবি ছিল না, প্রথম দফাই তো লেখা ছিল সংস্কারের কথা, ওই প্রথম দফাটাই পালন করেন, আর বেশি কিছু বলার নাই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জামাতের মেয়র প্রার্থী যদি সাদিক কায়েম হয় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে জামাত ইসলামী জোটের মেয়র প্রার্থী যদি অ্যাডভোকেট শিশির মনির হয়, বিষয়টা কেমন হয় আপনারা মন্তব্য জানাবেন। আপনাদের মতামত জামাতের সিদ্ধান্ত নিতে জামাতকে প্রভাবিত করবে। দর্শক, আগের যুগ নাই যে সংগঠন যাকে ভালো মনে করবে তাকেই প্রার্থী করবে। এটা সংগঠনের বিষয়, কারো পক্ষে কেউ ক্যাম্পেইন করতে পারবে না, প্রচারণা চালাতে পারবে না। সংগঠন যা ডিসিশন দিবে সামিয়ে না ওটা না। এই ভাওতাবাজির যুগ নেই, এটা একটা পিওর ভাওতাবাজি। যে সংগঠন যাকে ভালো মনে করবে তাকে প্রার্থী দিবে, এর চাইতে প্রতারণার রাজনীতি, 2 নম্বরই রাজনীতি আর নাই। হ্যাঁ, এটা একটা সময় পর্যন্ত ঠিক ছিল, যখন জামাতের লক্ষ্যই ছিল যে 18টা সিট পেলেই আমরা হ্যাপি। তখন পর্যন্ত জামাত ক্ষমতায় আসবে বা বিরোধী দল আসবে, অধিকাংশ জায়গায় জামাত জয়লাভ করার জন্য নির্বাচন করতো না। জামাত নির্বাচন করতো দাওয়াতি কাজ সম্প্রসারণের জন্য, নেতাকে পরিচিতি করানোর জন্য। তখন সংগঠন যাকে প্রার্থী করতো দ্যাট উড বি গুড। কিন্তু এখন সেই যুগ নেই। এখনকার যুগ হচ্ছে জামাত জেতার জন্য নির্বাচন করে। যেমন অতীতে কখনো
ঢাকার কোনো মেয়র নির্বাচন জামাত, শুধু ঢাকার না, বাংলাদেশের কোথাও কোনো মেয়র নির্বাচন জামাত জেতার জন্য করেনি। কোন সিটি কর্পোরেশনে জামাত জিততে পারবে এটা জামাত বিশ্বাস করেনি। এমন 2018 সালে সালমান মাহমুদ জুবায়ের ভাই বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করেছিলেন সিলেটে, সেটাও জেতার জন্য না। জামাত ভালোভাবেই জানতো যে 10-12 হাজারের বেশি ভোট পাবে না, সেটাই হয়েছে। কিন্তু তারপরেও নির্বাচন করেছিল। এটা গ্রেটার সেন্সে বিএনপি এবং জামাতের মধ্যে দর কষাকষির একটা অংশ ছিল। তো দর্শক, এখন জামাত নির্বাচন করে জেতার জন্য। ঢাকা উত্তর এবং দক্ষিণে জামাত সিরিয়াসলি বিশ্বাস করে যে এবার, এবং জাতীয় নির্বাচনে যে ভোটের সমীকরণ সেটাও শো করে যে 2 সিটি কর্পোরেশনেই জামাতের মেয়র হওয়া সম্ভব। শুধু ঢাকা উত্তর এবং দক্ষিণে না, আরো বিভিন্ন জায়গায় জামাতের মেয়র হওয়া সম্ভব। যেমন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জামাতের মেয়র হবে, এটা মোটামুটি নিশ্চিত। ঢাকার 2 জায়গায় হতে পারে, খুলনায় একটা সম্ভাবনা আছে, বরিশালে সিলেটে সম্ভাবনা আছে, কথা আমি মনে করি না। বরিশালে হতে পারবে না, সিলেটে হতে পারবে না। চট্টগ্রামে ফাইট করবে, অসম্ভব নয় ভোটের সমীকরণে, বা চট্টগ্রামে ওই প্রার্থীও নাই। ঢাকা উত্তর দক্ষিণ এবং রংপুর এই 3 জায়গায় জামাত জিততে পারে, এটা জামাত সিরিয়াসলি বিশ্বাস করে। এমনকি গাজীপুরও অঘটন ঘটে যেতে পারে। গাজীপুর আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, তারপর আওয়ামী লীগের লোকজন বিএনপি আর ভোট দিবে না, হয়তো অনেক হিসাব নিকাশ আছে। তো সেই জায়গায় এবারকার হিসাব নিকাশ সম্পূর্ণ ভিন্ন। জেতার জন্য নির্বাচন করা, আর জেতার জন্য নির্বাচন করলে প্রার্থী কে হবে বা কাকে প্রার্থী করলে ভালো হবে, এটা কখনোই সংগঠন যাকে ভালো মনে করে তাকে করা ঠিক না। এটা হওয়া উচিত কার যোগ্যতা বেশি, জনগণ কাকে ভালোভাবে নিবে। এই জন্য সংগঠনও কিন্তু সিদ্ধান্ত নেয় মূলত জনগণের রিয়াকশন বিবেচনায়, জনগণের কাছে কার গ্রহণযোগ্যতা কতটুকু, কে জনগণের কাছে কতটুকু যেতে পেরেছে, কাকে দিলে জিতিয়ে আনা সম্ভব হবে, এই টাইপের লোককেই কিন্তু নমিনেশন দিতে হয়। এই জন্য আমাদের আপনাদের রিয়াকশন, মতামত জামাতের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেমন সাদিক কায়েমকে নিয়ে একটু ইস্যু বাজারে জামাত ছেড়ে দিয়েছে, জামাত কিন্তু আনুষ্ঠানিক সিদ্ধান্ত দেয়নি, কিন্তু জামাতের এক্সপেরিমেন্ট হয়ে গেছে যে সাদিক কায়েমকে ঘিরে যে হাইপ তৈরি হয় বা জনগণের যে আগ্রহ, জামাত শিবিরের লোকজনই তার পক্ষে যতটা চেষ্টা করবে, অন্য কোনো প্রার্থীর পক্ষে এরকম চেষ্টা করবে না। তো এই যে সাদিক কায়েমের নাম ঘোষণা করার পর চারদিকে যে রিয়াকশন জামাত দিল, এটা জামাতকে সিদ্ধান্ত নিতে প্রভাবিত করবে। এবং জামাত অলরেডি ডিসাইডেড যে না, সাদিক কায়েমের বাইরে কোনো প্রার্থী ঢাকা দক্ষিণ হতে পারবে না, যৌক্তিক নয়। এখন এটা এই চিন্তা জামাতের মধ্যে কিভাবে ঢুকেছে, এই যে সোশ্যাল মিডিয়ায় যে আমরা যে হাইপ তৈরি করেছি এটা দেখে। এরকম ঢাকা উত্তরের ক্ষেত্রে আপনারা মতামত দেন, ঢাকা উত্তরের ক্ষেত্রে শিশির মনির হলে কেমন হয়। আমাদের আপনার মতামতেই জামাত সিদ্ধান্ত নেবে, এবং এটাই উচিত। সাংগঠনিক ফোরামে কে নির্বাচনে প্রার্থী হবে এটা উচিত নয়, এটা গণতান্ত্রিক। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।